কথা অনেক শোনার মতো আছে, সবই অবশ্য আমি একমত। যেমন উনি 5 আগস্টে একটা বিপ্লব বলছেন, আমি বিপ্লব বলি না, কোনো বিতর্ক নেই। মানে বিপ্লব হবে সেরকম বিষয় যেটা একটা গুণগত রূপান্তর করে, অবশ্যম্ভাবী রূপে বস্তুর বা বিষয়ের গুণগত পরিবর্তন না হলে সেটা বৈপ্লবিক পরিবর্তন নয়। তাছাড়া উনি যেরকম করে আলোচনাটা শুরু করলেন, শুরু থেকে শেষ পর্যন্ত অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যা আগে আমি কারো কাছে এরকম করে শুনিনি। শেখ মুজিবুর রহমান প্রশাসক হিসেবে ভালো ছিলেন আমি কখনই মনে করতাম না, আর মনে করবার মতো কোনো কারণই তো ছিল না। কিন্তু কোথায় কোথায় কিরকম কিরকম করে তিনি ভুল করেছেন, এগুলো উনি ওনার পেশাদারিত্বের জায়গা থেকে যেভাবে বললেন, এটা আমাদের সংস্কারের জন্য তো দরকার। এরকম করে ধারাবাহিকভাবে যদি যান, তাহলে জিয়া রহমান সাহেব কি ভুল করেছেন, বেগম জিয়া কি ভুল করেছেন জানা দরকার। শেখ হাসিনাটা জানা দরকার। তিনি মনে করি যে চোরের কাছে আমার কি জানতে, ভালো মানুষ দু একটা ভুল করেছে সেটা জানার দরকার, অথবা খুবই গড়পড়তা মানুষ বলে সেটা জানা দরকার। যাই হোক, যেহেতু সময় খুব নেই, আমি ফোকাসড হতে চাই। এজেন্ডা যেটা করেছেন সেই এজেন্ডার উপরেই কথা বলবো আমি, এবং এই এজেন্ডার আবার ক্লুটা ভালো করে বুঝিয়ে আমাকে যে দুটো পেপার দেওয়া হয়েছে, এটা কোনটা আপনাদের অফিসিয়াল বক্তব্য সেটা মানে এটা পড়ে আমি বুঝতে পারি। তাহলে আমি প্রথম যদি জিজ্ঞেস করি সংস্কার শব্দ নিয়ে আমরা কি বুঝি। সংস্কার এতই একটা বিশাল ব্যাপার, এটা মহাকাব্যের মতো, মহাসমুদ্রের মতো। আপনি দেশের সংস্কার করতে চান মানে কি? বাংলাদেশকে আমেরিকান লেভেলে নিতে চান, বাংলাদেশকে একটা স্বর্গরাজ্য বানাতে চান, বাংলাদেশকে খুবই ভালোবাসার জায়গা বানাতে চান, মানে বাংলাদেশকে গুণগতভাবে যত উন্নত জায়গায় দেওয়া যায় তাই চাই। তো সেরকম সংস্কারের স্বপ্ন তো আমাদের সবসময় আছে। আমরা যখন যুদ্ধ করেছি স্বাধীনতার, তখন আমাদের চোখে কি স্বপ্ন ছিল? সোনার বাংলা গড়ব, সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলা, গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ, কিছুই তো হয়নি। আজও এই সংস্কারের কথাটা কখন আসছে? বিশেষ করে জুলাই আগস্টের অভ্যুত্থান বলি, এটাকে আমি গণ অভ্যুত্থান বলি, এবং এই গণ অভ্যুত্থানকে অন্য যে কোনো অভ্যুত্থানের চাইতে অনেক বেশি বৈশিষ্ট্যমণ্ডিত, সৌকর্যময়, সুন্দর মনে করি। ও ব্যাখ্যা আমি বলতে পারি, অল্প খুব বেশি কথা যাব না। এই অভ্যুত্থানটা যখন হয়, তখন অভ্যুত্থানের মধ্যে কতগুলো জিনিস এরকম করে দেখা গেছে, যাতে ওই যে কবিতা বলে পড়ে সবার বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে হয়। সবাই শুনেছেন না, শেখ হাসিনা ক্ষমতায় থাকবেনই, ছাড়বেন না। আর্মির চিফকে ডেকে বলেন দেদার গুলি করতে থাকো, কত লোক পরে খেয়াল করি না, আমি ক্ষমতায় থাকতে চাই। এয়ারফোর্সের চিফকে বলেছেন চালিয়ে দাও গুলি উপর থেকে, আমাকে ক্ষমতায় থাকতে হবে। দুইজনই বলেছেন ম্যাডাম গুলি যতই চালাই লাভ তো হয় না, একটা বলে আর 4টা দাঁড়িয়ে যায়। এ কি সোজা কথা নাকি? আপনি আপনাদের অতীত দেখেন, আমাদের দেশের ইতিহাস, তবে ভারতবর্ষের ইতিহাস দেখেন, একেবারে জেনে শুনে সামনে গুলি হচ্ছে কিন্তু কেউ পেছনে যাচ্ছে না, বলছে পেছনে মৃত্যু, সামনে বাংলাদেশ। এগুলো আপনারা টিভিতে দেখেছেন, অন্য জায়গায় দেখেছেন। এত বড় চেতনার উন্মেষ আমি অন্তত আমার বুদ্ধি বয়সে, আমি লেখাপড়াও যা করেছি যতটুকু আন্দোলন সম্পর্কে, এইরকম চেতনা আমি দেখিনি কোথাও। এই চেতনাটা কোত্থেকে আসে? একটা হচ্ছে সম্পূর্ণভাবে জীবনের প্রতি বিতৃষ্ট হয়ে গেছে, বীতশ্রদ্ধ হয়ে গেছে, এই জীবন চাই না। যেরকম উগান্ডার ছেলেরা বলেছে, আপোষ করতে করতে, নথি স্বীকার করতে করতে আমরা ঘেন্না হয়ে গেছে জীবনের প্রতি, এইবার সাহস দেখাতে চাই। এইরকম বাংলাদেশের যুবকরা ওইটা দেখিয়েছে, আমরা এদের সামনে নথি স্বীকার করব না। আমার পাশে রিপন বসে আছেন, আমি আশা করি কিছু মনে করবেন না। দেশের সবচেয়ে বড় দল বিএনপি, এখন তো বটেই, তখনও ছিল, এবং অসাধারণ জনপ্রিয় দল। কিন্তু এত বড় অভ্যুত্থান হলো, যে অভ্যুত্থানে স্বৈরাচার ফ্যাসিবাদের পরিবর্তন হয়ে গেল, সেখানে বিএনপি কিন্তু নেতৃত্বে নেই, তারা স্থায়ী দায়িত্বে চলে গেল। মানুষ অপেক্ষা করেনি, মানুষ দেখেছে এতদিন ধরে বিএনপি বিরাট বিরাট সমাবেশ করেছে, কিন্তু চূড়ান্ত যে লড়াই সরকারের সঙ্গে সরাসরি চোখে চোখ রেখে কথা বলা, হয় তুমি নইলে আমি, তোমার জায়গা নেই এদের।
ওই কাজটাই এই ছাত্রদের আন্দোলন করেছিল, তাই তো তারা জিতেছে। সেই জন্যই বিজয়ের পতাকা তাদের কাছে গেছে, এটাও কিন্তু কম কথা নয়। আর একটা বিষয় আমাদের বিবেচনায় রাখা দরকার, এই পুরো আন্দোলনের মধ্যে এই যে যেরকম করে স্লোগান দিয়েছেন না জেনজি, মানে একটা ইন্টারন্যাশনাল স্লোগান। জেনজিটা কি? ওরা অনেক ছবি বানিয়েছে, অনেক ভিডিও বানিয়েছে, ডকুমেন্টারি বানিয়েছে, হয়তো অনেকে আপনারা দেখেছেন। এই জেনজি আমাদের আগের জেনারেশন, ওদের দেশে করে 20 বছর পরে বা 25 বছর পরে কি 15 বছর পরে একটা জেনারেশনকে স্টাডি করে। এই জেনারেশনের সাথে আগের জেনারেশনের তফাৎ কি, মানে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে যে পরিবর্তন হয় তার মধ্যে গুণগত বা বিষয়গত যা পরিবর্তন হয় সেগুলো স্টাডি করে। এই জেনারেশন বাংলাদেশেই দেখে, এরা যে আন্দোলনটা করেছে এইটা ট্র্যাডিশনাল না, এদের ল্যাঙ্গুয়েজ আগের মতো না, এদের কর্মসূচির যে ডিক্লারেশন, সেই কর্মসূচির যে ভাষা সেগুলো আলাদা। এবং সেই জন্যে সরকার পর্যন্ত কিন্তু বুঝতে পারেনি এটা কোথায় যাচ্ছে। শেখ হাসিনা তো প্রথম দিকে তুড়িমের উড়িয়ে দিয়েছেন, এটা কোনো ব্যাপার নেই, এরকম রেখে দিয়ে চলে গেছেন বাইরে, ঘুরে এসে বলেছেন সব সেতুল করবেন, কিন্তু ততদিনে যে সব হাতের বাইরে চলে যাচ্ছে বুঝতেই পারেন। এই যে 6টা-7টা নেতাকে ছাত্রদের গ্রেপ্তার করে নিয়ে গেল, হারুন, বিরাট, মাস্তান ইত্যাদি ইত্যাদি, যাই হোক বলার দরকার নেই। ওরা মনে করলো এরকম করে খাওয়ালে আর মারধর করলেই বন্ধ হয়ে যাবে, কিন্তু কিচ্ছু বদলালো না। দেখলেন যে কিরকম করে তার বেকুব পড়ে গেল, নিজেদের কাছে পরাজিত হতে গেছে। এই যে বৈশিষ্ট্যগুলো আমি বলছি, এই বৈশিষ্ট্য স্লোগান দিল নতুন বাংলাদেশ চাই। কিরকম? আবার বলছি, সূর্যরা সোনার বাংলা ছিল তো, সেই বাংলা আবার করতে চাই। আর সেই বাংলা যদি করতে চান তাহলে কি করা দরকার, সেটাই হচ্ছে সংস্কার। রাজনৈতিক দলগুলো যখন লড়াই করছে, আমরা যখন লড়াই করেছি সেই লড়াইয়ের সময় আমাদেরকে জনগণ প্রস্তুত করেছে, এই লড়াই করে হবে কি, এর বদলে কি আসবে, আবার রিপিটেশন অফ দি ওল্ড অর্ডার, এটা আমরা চাই না। আমরা এরকম পরিবর্তন চাই না। আমরা তাদেরকে বলেছি না, আমরা কেবল সরকার পরিবর্তনের লড়াই করছি না, আমরা শাসন ব্যবস্থার পরিবর্তন করতে চাই, আমরা সরকার সমাজ ব্যবস্থার পরিবর্তন করতে চাই, জনতার জীবনের পরিবর্তন করতে চাই। ওরা আমাদেরকে কথাগুলো বিশ্বাস করেছে না করেছে আমি জানি না, কিন্তু তখন সংস্কারের কথা বলেছিল এবং সেই জন্য যে সব দলগুলো মিলিয়ে আমরা 31 দফা সংস্কার কর্মসূচি দিয়েছিলাম। প্রত্যেকটা দল বা জোটের আলাদা আলাদা ছিল, তারপর এটা দেওয়া হয়েছে, কিন্তু সব কিছু গিয়ে ফোকাসড হয়ে গেল যখন এরা বললো নতুন বাংলাদেশ চাই। এতক্ষণ ধরে শুনছেন, ভালোই লাগছে হয়তো আপনাদের, কিন্তু এরপরে আমি যেগুলো বলবো তা আবার অত ভালো লাগবে না। লাগবে না কেন? আচ্ছা, সংস্কারের এখন কি পরিস্থিতি? আমরা যখন কর্মসূচিটা দিয়েছি তখনই তো আমাদের সামনে ভবিষ্যতের চিত্রটা পরিষ্কার ছিল না। এই সংস্কার কারা করবে, আওয়ামী লীগ চলে গেলে কারা আসবে, তারা সংস্কারের জন্য কতখানি আগ্রহী হবে কিচ্ছু জানি না। আমরা মনে করেছি কি জানি মিলিটারি রুলই আসতে পারে, কি জানি একটা এমন সরকার আসলো, বিদেশ ডিকটেশন দিয়ে দিল, সেরকম আসলো, বলতে পারি না। কিন্তু ঘটনাটা ঘটলোই, এমন একটা সরকার আসলো যেই সরকার সংস্কারে আমাদের চাইতে পারলে আরো এক শক্তি দরো, মানে আরো বেশি শক্তিশালী সংস্কার চায়। তারা তাদের মতো করেও তাদের ভাবনাগুলোর কথা বললো, কিন্তু সব কিছু বলবার পরেও আজকে 4 মাস 1 দিন হয়েছে না, 9 তারিখ তো 8 তারিখে তারা সরকার করেছিল, এই 4 মাস 1 দিনের সংস্কার কতটুকু এগিয়েছে কি বলবেন? আমি জিজ্ঞেস করেছি, চুপ করে বসে আছেন কি, আসলে বুঝতে পারছেন না আমার প্রশ্ন, নাকি জবাবটা জানেন না, নাকি একটু বিভ্রান্ত হয়েছেন, আমি বলতে পারবো না। কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি সংস্কার দেখি না। আবার বলি, সংস্কার মানে আমি বুঝি তার গুণগত রূপান্তর, বিষয় কিংবা বস্তু। গুণগত রূপান্তর কি হয়েছে? পুলিশে বিরাট একটা ঝামেলা হয়েছে, এখন পর্যন্ত পুলিশ তো স্ট্রেট হয়নি, এখন পর্যন্ত পুলিশ তার ডিউটিতে যায়নি, এবং এখন পর্যন্ত পুলিশ তো পুরনো অভ্যাসও ছাড়ে নাই। এরকম রিপোর্ট আমার কাছে প্রচুর পরিমাণ আছে, আপনাদের কাছে। সেটাকে একটা গুণগত রূপান্তর বলবো? 4 জন ডিআইজি নাই, 4 জন ডিআইজি দিয়েছেন, সেটাকে গুণগত রূপান্তর বলবো? আমি এগুলো বলবার দরকার বলতে আমার কাছে মাঝে মাঝে। আমি যেমন একদিন যখন ডক্টর ইউনূস বললেন 1 মাস পরে যে 1 মাসে আমরা যতদূর সংস্কার করেছি, আমাকে যে অবাক লাগলো, 1 মাসে আবার কি সংস্কার হয়েছে? উনি ক্ষমতা নেবার 1 মাস পরে। আমি 4 মাস 1 দিন পরে বলছি গুণগত একটা বিষয় থাকে, ইন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, ইন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, নাথিং। বরঞ্চ আমি বলি হ্যাঁ, একটা হয়েছে কি, ভয়ে আছে লোকজন, ঘুষ যে খায়,
খুব চতুর্দিকে দেখে শুনে পারলে খায়। আবার এমন লোকের কাছ থেকে খায় মনে করে যে এটা একটা সিকিউরিটি আছে টাকা দিলে। যদি রিপন কাউকে ঘুষ দেয় কে তার বিরুদ্ধে অভিযোগ করবে? বিএনপি কেউ বললে তো কল্লা টিপে ধরবে না, অথবা অন্য লোকও যদি বলে হিসাব করে না রিপন সাহেব আছেন বলা যাবে না। মানে উনি করছেন তা বলছি, আমি বলছি যে এই রকম করে পুলিশ বলেন সিভিল ব্যুরোক্রেসি বলেন দেখে শুনে করছে, অনেক অভিযোগ এরকম আছে। আমি সেগুলোর লম্বা কথা বলে যাচ্ছি না। এখন প্রশ্ন হচ্ছে 4 মাসে যার হয়নি, হানিমুন পিরিয়ড তো পার হয়ে গেছে। হানিমুন পিরিয়ড কতদিন দেন? 120 ডেজ না, 120 ডেজ, 90 ডেজ দেন, 3 মাস। তার বেশি হানিমুন পিরিয়ড আমরা ধরি না। সরকার যে আসছে তাদের 90 দিন হানিমুন পিরিয়ড পার হয়ে গেছে। এখন যা সামনে আছে সেই সময়ের মধ্যে তারা কতদূর কী করবে সেটাও দেখেন। কীরকম করে একভাবে মানে সীমানা দিয়ে দেওয়া হয়েছে। ডিসেম্বর জানুয়ারির মধ্যে কমিশন যেগুলো করেছে সেই কমিশনগুলো রিপোর্ট দেবে। সেই রিপোর্ট কোথায় দেবে? সরকারের কাছে। তারপরে সরকার এগুলো রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবে। সরকার তো লেখে নাই, ওনারা আলোচনা করতে পারবেন ঠিক মতো? স্যার ডক্টর ইউনূস আমাদের এই টিমের সাথে বসছেন আনকনস্টিটিউশনাল রিফর্মস। আমাদের এই কমিটির মধ্যে ডক্টর কামাল আছেন, এইখানে আমিরুল ইসলাম আছেন, এইখানে আরও যারা কনস্টিটিউশন এক্সপার্ট তারা আছেন। কোনো একটা বিষয় বিতর্ক হলে ডক্টর ইউনূস কাউকে পার্সু করতে পারবেন? মানে গভর্নমেন্টের কাছে কেন দিলেন? আপনি তো এক্সপার্টের কাছে দেবেন যিনি বলতে পারবেন এই কারণে এই সংস্কারটা যুক্তি। বাংলাদেশের মতো বিভাজিত সমাজ কটা আছে? এখানে একজন নর্থ পড়ে যায় আর একজন সাউথ পড়ে থাকে। একজন বলবে ইসলামিক কনস্টিটিউশন চাই, একজন বলবে একটু সেকুলার কনস্টিটিউশন লাগবে, একজন বলবে রাষ্ট্র ধর্ম রাখতে হবে, আরেকজন বলবে রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না। এইসব বিতর্ক হাজারটা আছে, আমি কিন্তু বলতে পারি। আমি মনে করি সময় বাড়াবার কোনো দরকার নেই। এই বিতর্কগুলো নিষ্পত্তি করবে কি? তাইলে এই যে প্যান্ডোরার বাক্স আপনি খুলে দিয়েছেন, এগুলোকে আবার বাক্সের মধ্যে মানে মিলে মিশে তৈরি করে ভরবেন, কে করবে? হু ইজ দ্যাট প্রাইম মুভার বলেন, অর দ্য নেগোসিয়েটর, আরবিটার, যাই বলেন, কাকে করবেন আপনি? এগুলো কিন্তু কোনো কিছু ঠিক নেই। ডক্টর ইউনূসকে যখন বলেছেন, তিনি বলেছেন আমি সেইটুকু করব যেটাতে জাতীয় ঐক্যমত্য হয়। জিজ্ঞেস করছি যদি জাতীয় ঐক্যমত্য না হয়, মনে আছে আপনাদের উনি কী বলেছেন? আমি একটা ভোট দিয়ে চলে যাব। তার মানে কোনো সংস্কার নাই, হলো না, তারপর ভোট দিয়ে চলে গেলেন। উনি কিন্তু যেদিন প্রথম প্যারিস থেকে এসেছিলেন সেদিনও বলেছেন আমার কথা শুনতে হবে, নাহলে আমি চলে যাবো। ইজ এ নাইস ম্যান। আমার টিচার ছিলেন সরাসরি, মাঝে মাঝে সমালোচনা করতে একটু বলে বেয়াদবি করছি, কিন্তু কী করবো, পলিটিক্স তো আলাদা জিনিস না। আপনি অনেক ভালো ক্রিকেটার হতে পারেন, বাট ফুটবল মাঠ কিংবা জিরো। আপনি যে জায়গায় জানেন সেটা তো জানেনই, কিন্তু আমি যে জায়গায় আজীবন সংগ্রাম করছি সেটা আমি বুঝি, আমি আমার বোঝার মতো করে বলি। পলিটিক্স ইজ অল টুগেদার আ ডিফারেন্ট সাবজেক্ট। এইটা অন্য সাবজেক্টগুলোর মতো নয়। ইকোনমিক্সেরও হাজার রকম ব্রাঞ্চ আছে, সব জায়গাতে উনি বলতে পারবেন কিনা আমি তাও জানি না। কিন্তু এই জায়গাতে উনি যখন বলেন আমাকে না মানলে কিন্তু আমি চলে যাবো, পলিটিশিয়ান এইরকম করে কথা বলেন না। পলিটিশিয়ান নর্মালি কোনো ডিফিটি বলেন না, কোনো হতাশা বলেন না, কোনো রকম না শব্দ তার মধ্যে থাকলে পরি করবে, ওকে দিয়ে তো কাজ হবে না। আর যে পলিটিশিয়ান অসুস্থ, যেমন আমি বলতে চাই না, কারণ আপনারা অসুস্থ মনে করলে আমার সাথে থাকবেন, কারণ আমি আজ আছি না কাল আছি কে জানে। এই জন্যে পলিটিশিয়ানকে অনেক টাইট থাকতে হয় সব ব্যাপারে, টাইট লিপড, মেজার্ড, কথাবার্তা যখন বলবেন, কাজগুলো যখন করবেন তখন বুঝে শুনে করতে হবে। এখানে ফালতু আবেগের কিন্তু কোনো জায়গা নেই। আর এমন একটা জায়গায় আপনি এখন পৌঁছেছেন, এরকম একটা ট্রানজিশনের টাইম, যেই ট্রানজিশনের টাইমে আপনার সঠিক নেতৃত্ব, দৃঢ় নেতৃত্ব এই জাতিকে সামনে নিয়ে যাবে। মিস্টেক, দ্য হোল কান্ট্রি মেক দ্য মিস্টেক, তার মধ্যে পড়বে, তার কোনো বিকল্প তো নাই। এই কারণে এই জায়গাটা অনেক বেশি ক্রিটিক্যাল। অতএব জিনিসপত্রের দাম তো কমাতে পারেন নাই কিছু, আইন শৃঙ্খলা ঠিক করতে পারি, ঢাকা শহরে জ্যাম কিছু কমে নাই। এগুলো ব্যাপারে আমি দিলাম বাদ দেন ভাই, যদি জিনিসের দাম না কমে, জ্যাম যদি থাকে তো ভোট করা যাবে। কিন্তু পুলিশ যদি ঠিক না হয়, সিভিল ব্যুরোক্রেসি যদি ঠিক না হয়, তাহলে ইলেকশন করতে পারবেন না। আমি কি চাই? আমি একটা ইলেকশন চাই। শেখ হাসিনার বিরুদ্ধে বা সেই সরকারের বিরুদ্ধে আমার সবচেয়ে বড় অভিযোগ কি? ও ভোট শেষ করে দিয়েছে, গণতন্ত্র শেষ করে দিয়েছে, মানবিক অধিকার নষ্ট করে দিয়েছে। গণতন্ত্র সবগুলো হয়, অতএব গণতন্ত্র রেস্টোর করতে হবে। আর গণতন্ত্র রেস্টোর করবার জন্য আমরা বলছি একটা ভালো নির্বাচন চাই, যেই নির্বাচন সবাই গ্রহণ করবে, যেই নির্বাচনের মধ্যে দিয়ে যে সরকার হবে সেই সরকার জনগণের কাছে প্রমিস বাউন্ড হবে, কমিটেড হবে, এই কাজগুলো তারা করবে, করতেই হবে তাদেরকে। এবং মনে করব যে তার উপর দাঁড়িয়ে আমরা আগামী দিনে গণতান্ত্রিক সৌধটা বানাতে পারব। আমি ট্রানজিশন ফ্রম ফ্যাসিজম টু ডেমোক্রেসি কেমনে করব?
আমাকে তো পুরো রোড ম্যাপটা তৈরি করতে হবে। বিএনপি যখন বলে রোড ম্যাপ দেন, আমি মনে করি খুবই রাইট কথা বলে, কিন্তু সরকার যেতে না যেতেই যখন বলে যে 3 মাসের মধ্যে ভোট দেন, তখন মানুষ তো মাইন্ড করবেই স্বাভাবিক, আরে ভাই রক্তের দাগই শুকায়নি। কিন্তু যখন তারা বলছে যে রোড ম্যাপ লাগবে, গভর্নমেন্ট রোড ম্যাপ দিতে পারবে না কেন? আমাকে কেউ জিজ্ঞেস করেছে, আচ্ছা আপনি বলেন তো ভাই এরকম একটা ভালো ভোট দিতে কতদিন লাগবে? আরে আমি কিভাবে বলবো? আমি কি পুলিশ হ্যান্ডেল করছি? পুলিশ যতদিন রেডি না হবে ঠিক মতো, ততদিন কি ভোট করা যাবে ঠিক মতো? তো পুলিশকে তো আমি রেডি করছি না, করছে তারা, দায়িত্বে আছে, তারা বলবে কতদিন লাগবে। তারা যখন বলবে, আমার কাছে যদি বলে না বাড়াবাড়ি করছেন, বেশি দিন ক্ষমতায় থাকবার ধান্দা আছে, তখন সেটা বলবো, শুনবেন ধৈর্য ধরে। আমার উপর রাগ করলে লাভ নাই, আমার উপর রাগ করলে আপনি নিজের উপর রাগ করছেন। অতএব এরকম করে তারা যে বলতে বিষয়, কোনো ক্রমেই সেটা এই বর্তমান তত্ত্ব কি বলে অন্তর্বর্তী সরকারি কেউ বলছে না রোড ম্যাপটাকে, এক একজন এক একটা বলে। সেনাবাহিনী প্রধান বলে 1.5 বছর লাগবে, আসিফ নজরুল বলে আগামী বছরের মধ্যে হবে, সাখাত ভাই আবার আরও 6 মাস 1 বছর পিছিয়ে গেছেন। মানে ওদের যা মনে হচ্ছে এরকম করে বলছে। এইটা তো দেশের কোনো ডিরেকশন দিচ্ছে না। এর থেকে আমি বললাম, আপনি আগের মতো করে এত বিস্তৃত করবেন না সব, মানে আকাঙ্ক্ষা যত এখন বড় করবেন তত বেশি আপনি হতাশ হওয়ার সম্ভাবনা আছে। আপনি বরঞ্চ এরকম মনে করেন একটা ফেয়ার ইলেকশন, আমি যা বুঝি আমি তাই বলছি, এবং আমি আমার দায়িত্ব নেই বলছি, একদম অ্যাবসলিউটলি একটা ফেয়ার ইলেকশন, যেই ইলেকশন আমাকে পরবর্তী মানে একটা গণতন্ত্রের সিঁড়ি হবে, পরবর্তী গণতন্ত্রের ঘরে প্রবেশ করবার মতো একটা সুযোগ করে দেবে, সেই লেখাপত্রের নির্বাচন চাই। এটা আমি গভর্নমেন্টের কাছে চাচ্ছি। গভর্নমেন্ট যদি বলেন তো কী কী করতে হবে, তাহলে বসি একসাথে রেগুলার কথাবার্তা বলেন, কথা তো বলেন না আমাদের সাথে। খালি কী হয়, পূজার মধ্যে গন্ডগোল লাগতে পারে, তখন ডাকে আমাদেরকে। 15 আগস্ট ভাই কী করবো, তখন ডাকে। এখন আবার ইন্ডিয়ান এই কোশ্চেন হয়েছে না, এই ট্রেনে বসে। আচ্ছা ইন্ডিয়ান কোশ্চেনটা কী হবে, এটা বলি আমার বক্তব্য শেষ করি। কি মনে হচ্ছে আপনাদের সবাই জাতীয় ঐক্য হুলস্থুল ফাটাফাটি করছি না? আজকে মিস্ত্রির সাথে তো বসেছে আমাদের ওস্তাগর বলে, যেই বলেন সবাই মিলে বসে, 3 জন পর পর বসবে। বসবার পরে কি হবে? ফজলুর রহমান ভাই অবশ্য বলেছেন মোটামুটি একটা সলিউশন হবে, তাই তো বললেন আপনি। আজকে যদি বিকেল 3টার পরে তো ব্রিফ করবার কথা আছে নাকি 4টার পরে, যে রেজাল্টটা কী হচ্ছে বৈঠকে, তারা যদি বলেন না আমাদের মধ্যে যত ভুল বোঝাবুঝি ইত্যাদি হয়েছিল সেগুলো মোটামুটি চুপ করে দিয়েছি, আমরা এখন বন্ধুর মতো চলব, ফ্রম দ্যাট টাইম অন কি হবে তখন? ভারত বাংলাদেশ বন্ধু হয়ে যাবে? আমাদের জাতীয় ঐক্য, যার জন্য প্রফেসর ইউনুস 3 দিন ধরে বৈঠক করলেন, সেটা দরকার পড়বে? আমি তো বলি মাঝে মাঝে, আমি স্যারকে বলতে চেয়েছিলাম, বলি নাই, সামনে ইলেকশন জাতীয় ঐক্য বলেন কেন? যদি জামাত সিদ্ধান্ত নেয় যে আমরা বিএনপির সাথে যাব না, কারণ ভোটে তারা বলে করে আমরা ইন্ডিপেন্ডেন্ট পজিশন দিলে দেশে বিরোধী দলের জায়গা দখল করতে পারবো, তাহলে ওরা এবং বিএনপি মিলে একটা জাতীয় ঐক্য হয়ে যাবে নাকি? যদি বলেন হ্যাঁ ইউনিটি উইথ ডাইভার্সিটি হবে না কেন, আমাদের মধ্যে যত রকম কিছু থাকুক আমরা সব কিছু মিলে অন্তত ভারতীয় আগ্রাসন বা ভারতের যে সম্ভাব্য ষড়যন্ত্র তার বিরুদ্ধে এক থাকবো, দ্যাটস ভেরি নাইস। কিন্তু আজ যদি বলেন না ভারতের সাথে আমাদের সমঝোতা হয়ে গেছে, তার মানে কি দাঁড়াবে? আমি জানি না, যারা যারা এরকম একটা পরিবেশ তৈরি করবেন তাদের কিন্তু বুঝতে হবে যে আমি যে পরিবেশটা তৈরি করছি সেই পরিবেশটা 7 দিন পরে 10 দিন পরে কোন জায়গায় গিয়ে দাঁড়াবে। অযথা একটা আবেগ তৈরি করে লাভ নেই। নিশ্চিতভাবে বাংলাদেশের জনগণ দেখিয়ে দিয়েছে আমরা কোনো আধিপত্য মানবার লোক নই, এটা প্রমাণ করেছি। আর মানে আই ফিল প্রাউড সিটিং বিসাইড দিস ম্যান। উনি পদুয়াতে যা দেখিয়েছেন, মানে সেই সময় আমার মনে আছে যে ইন্ডিয়া একেবারে রেগে টং, কিন্তু বলবার কিছু নেই। এবং আমরা যুদ্ধের মধ্যে দেখেছি আমরা তাদের চাইতে বেটার, সেটা যেমন মিয়ানমারের সাথে দেখিয়েছি, ইন্ডিয়ার সঙ্গেও দেখিয়েছি। এবং এখন কি হয়েছে, ডক্টর ইউনূস যখন ক্ষমতায় আসছে তখন সবাই মনে করেছে ওই শেখ হাসিনার মতো তু তু করে ডাকবে, ওইটা ডক্টর ইউনূসের সঙ্গে হবে এবং করতেও পারে নাই। একদম সরাসরি চোখে চোখ রেখে এই সরকার কথা বলতে পেরেছে, তার জন্য আমি ধন্যবাদ দিই এবং মনে করি স্পিরিট জাগিয়ে রাখেন। এটাই আমাদের স্পিরিট। বাংলাদেশ এত বড় লড়াই করে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে স্বাধীন হয়েছে, আমরা তাদের পেছনে পেছনে ঘুরতে থাকবো কেন? ওদের মিডিয়া যে সমস্ত কথাবার্তা বলে বলুক, ওরা আমাদের চেয়ে পিছিয়ে থাকা ছোট লোক। কেন বলছে এত খারাপ কথা? বাংলাদেশে আমি পরশুদিন ডিডি দেখলাম, ওই যে দূরদর্শন, কতগুলো মন্দির ভাঙা হয়েছে, কতগুলো বাঙাল মানে হিন্দু মেয়েকে রেপ করা হয়েছে, কাহিনী বলছে একটা পর একটা নিউজের মধ্যে। ক্যান ইউ ইমাজিন? এত বড় মিথ্যাচার তো আমাদের এই দেশে আমরা কোনো সময় করতে পারি না, ওরা করে। ওদের সাথে বন্ধুত্ব করবেন কেন? চতুর্দিকে আবার প্রতিবেশী, আবার সীমানা আছে, কি করব, রাখতে হবে সম্পর্ক, ওই সম্পর্ক রাখছি। কেউ কেউ যখন বলে ভারতের সাথে বন্ধুত্ব, কি বলে না, ওরা বন্ধুত্ব নয় শত্রু হবে, শত্রু বানাতে চাই না।
কিন্তু যদি মনে করি তাদের কাছ থেকে এখন বিরাট কিছু প্রত্যাশা করবো, সেটা আসলে পাবেন না। তারা তাদের নিজেদের চরিত্রগত কারণ অন্য কারণ। আবার আরেকটা কথা বলি, মাঝে মাঝে খুব অবাক লাগে, ভারতের যে মিডিয়াগুলো প্রচার করে না, ম্যাক্সিমাম কিন্তু প্রাইভেট, মানে আপনি টিভি বলেন অন্য যাই বলেন, আচ্ছা প্রাইভেটগুলো এরকম করে কেন, আমাদের দেশে এরকম করেনি। মিথ্যা একটার পর একটা বলতেই থাকে। যখন আপনার কি বলে যে মমতা ব্যানার্জি বক্তৃতা করেন, জাতিসংঘের লোক আনতে হবে, তখন বুঝি যে বিজেপির সাথে তার ঝগড়াঝাটি আছে, তো ভোটের কারণে কেউ হয়তো করে, বুঝলাম। কিন্তু প্রাইভেট যে সমস্ত মিডিয়া আছে তারা করে কেন? তার মানে ওদের মধ্যেও হিন্দুত্ববাদ, আমি জানি না আপনাদের পছন্দ হবে কিনা, কিন্তু হিন্দুত্ববাদের মধ্যে নাড়া দেয়, খোঁচা দেয়। আমাদের মধ্যে কোনো সাম্প্রদায়িকতা নেই, উই আর বেটার দেন দেম ফ্রম অল সাইডস। আমি বলি বাংলাদেশিরা ওদের চেয়ে অনেক ভালো আছে। আমরা ইকোনমিতে তাদের চেয়ে ভালো করেছি, আমরা লড়াইয়ে তাদের চেয়ে ভালো করেছি, আমরা ঔদার যে বড় মনের পরিচয় ক্ষেত্রে তাদের চেয়ে ভালো করেছি। এই সব কারণ মিলে আমি এই কথা বলতে পারি কি, যে বাঙালিদের মধ্যে মানে আমাদের মধ্যেই সম্ভাবনা আছে, এই জায়গাতে আমরাই দাঁড়াতে পারবো। আমাদের হেরে যাবার সুযোগ নেই, ভুল করবার সুযোগ নেই। সেদিন আলোচনা যখন হচ্ছে তখন এক অ্যাডভাইজারকে বললাম যে ভাই, মুশকিল কি জানেন, আপনাদের দুই চোখে দেখতে পারি না, কিন্তু আপনাদের সমালোচনা করি না, কারণ আপনাকে সমালোচনা করলে আরেকজনের লাভ হয়, এই জন্য বলতে পারছি না। কিন্তু আপনাদের অনুরোধ করি, ভুল করবেন না, আর কথা বলেন সবার সাথে। যত বেশি কথা বলবেন তত বেশি সমস্যার সমাধান করতে পারবেন। বর্তমান সময়ের জন্য এটাই আমার সাজেশন, যাই আছে এইটার নিষ্পত্তি করে নিশ্চয়ই অতি দ্রুতই নির্বাচন দেওয়া যায়। অতি দ্রুত নির্বাচন হয় বলা, প্রথম মনে করতাম অন্তত 3 বছর সময় দেবে, এখন মনে করি ঠিক মতো কাজ করলে 1 বছরের মধ্যে ইলেকশন দেওয়া সম্ভব। চাপ দিচ্ছি না, সরকারকে কোনো চাপ দিচ্ছি না, কিন্তু লজিক্যাল কথা বলতে হবে। আপনি বলবেন কি কি করতে চান, তার জন্য সময় লাগবে, কত সময় লাগবে। আচ্ছা এই যে আপনার কি বললো, কি কমিটি করলো না একটা দেবপ্রিয়রা, তারা মাত্র 2 মাসও লাগে না, এত বড় একটা হ্যাঁ প্রণয়ন কমিটি 2 মাসও লাগলো না, কত বড় একটা রিপোর্ট দিয়েছে। এই রিপোর্ট কেউ সমালোচনা করতে পেরেছে? আওয়ামী লীগের লোকজন বলতে পেরেছে না আমরা এই চুরিটা করি নাই, এই লুটটা করি নাই, আমাদের দেশে অর্থনীতি ধ্বংস হয় বলতে পারে, বিকজ রিপোর্ট ইজ দ্যাট গুড অ্যান্ড তারা এত ভালো করেছে। তো ওরা যদি পারে, 10টা কমিটি বানিয়েছে, একটা কমিটিও এখন পর্যন্ত কোনো ধারণা দিতে পারে না। তাদের আরো গতিশীল হওয়া দরকার, আরো বেশি ডিপলি ভেবে কাজ করা দরকার, এবং তাদের মনে করা দরকার যে আমাদের দায়িত্ব পড়েছে আমরা পুরো জাতিকে একটা দিশা দেব, একটা দিক নির্দেশনা দেবো, যারপর আলোচনা করে আমরা তারপর ঐক্যমত্য করে পুরো দেশের নির্বাচনটা করতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি